উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও, এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন। আজকের বাংলাদেশে 54 বছর পরেও আমরা সেই সংগ্রাম থেকে দিশা খুঁজি, কিভাবে আমরা ভবিষ্যতে এগোবো। বিশেষভাবে 2024 সালে আমাদের ছাত্র শ্রমিক জনতা যখন আরেকবার রক্ত দিয়ে এই দেশে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে, ভারতের দালাল একটি সরকারকে উৎখাত করে বাংলাদেশকে নতুন করে আবার তার মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, নতুন করে বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, তখন আমাদেরকে বারবার মাওলানা ভাসানীর কাছে ফিরতে হচ্ছে কিভাবে আমরা আমাদের যাত্রা তৈরি করব। বন্ধুরা আমার, আপনারা প্রেক্ষাপট শুনেছেন, পাকিস্তান আমলেই ফরাক্কায় তারা বাদ দেওয়ার তৎপরতা শুরু করে, কিন্তু পাকিস্তান সরকারের বিরোধিতার কারণে সেটা তারা গোপনে কাজ চালিয়ে যায়। বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরে তারা এটা চালু করতে পারেনি, কিন্তু প্রতারণামূলক ভাবে পরীক্ষামূলক চালুর কথা বলে 10 দিন তারা চালু করবে, এইরকম 10 দিন চালুর কথা বলে আর সেটা তারা বন্ধ করেনি। 1975 সালের 21শে মে তারা এটা চালু করে, কথা ছিল 11 থেকে 21শে মে পর্যন্ত চালু করবে পরীক্ষামূলক ভাবে। মাওলানা ভাসানী 76 সালে এসে অসুস্থতা থেকে উঠে বললেন, যদি ভারত ফারাক্কা বাঁধ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন। এপ্রিলে এই ঘোষণা দিয়ে 16 মে 1976 সাল তিনি লং মার্চ সংগঠিত করেছেন। এই দেশের মানুষ তার ডাকে ওই রকম এই গরমের দিনে সারা দেশের মানুষ রাজশাহীতে জড়ো হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে শিবগঞ্জ থানার কানসাটে গিয়ে উপস্থিত হয়েছিল। মাওলানা ভাসানীর এই লং মার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, আর তার ফলে ভারত সরকারও চাপের মধ্যে পড়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন দেশের শাসক, তিনি তখন ভারতের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতে বাংলাদেশের কিছুটা স্বার্থ রক্ষিত হয়েছিল। অন্তত পক্ষে গ্যারান্টি ক্লজ দিয়ে কতটুকু পানি আমরা পাবো তার একটা ব্যবস্থা তখন করা হয়েছিল। মাওলানা ভাসানী বলেছিলেন, এই নদীর পানির উপরে কেবল মানুষের অধিকার নেই, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। নদী বাঁচতে হলে নদীর পানির প্রবাহ দরকার। নদীতে যে জীবন আছে, সমস্ত জীবনকে বেঁচে থাকতে হলে তার প্রবাহ ঠিক থাকতে হবে। পশু পক্ষী সাপ ব্যাঙ সকলেই কিন্তু এই পানির চক্রের সাথে যুক্ত। সবার অধিকার, সকল প্রাণের হক এই নদীর মধ্যে। নদী যদি না থাকে তাহলে ভারত, বাংলাদেশ, ওই বাংলা, এই বাংলা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখি ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে দেখলে ওই মালদহ, মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত, সেইখানকার লোক এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলতে চায়। আজকে ফারাক্কা বাঁধের কারণে উজানে যে চর পড়েছে, সেখানে বিহার এবং উত্তরপ্রদেশের একটা অংশ সেখানে বন্যায় প্লাবিত হয়। আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে নাব্য করার কথা, সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের নাব্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই। কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে, সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না, তখন এই সমস্ত বাঁধ টিকিয়ে রেখে আসলে কার্যত
তারা তাদের যে বড় ভাইগিরি, দাদাগিরি, মাতব্বরি, দখলদারি, আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশে একের পর এক সরকার এসছে, বিশেষত গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার, তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন? শেখ হাসিনার গদি। সেই গদি এইবার মানুষ উল্টে দিয়েছে এবং কাজেই ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও, এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, আর বন্ধুত্ব যদি চান, সত্যিকার অর্থে করতে চান, তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন। কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না, সেইটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি, তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই, মানসিক ভাবে আমরা দাস। দাসত্বের যুগ শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এইটা আর মানবে না বাংলাদেশের মানুষ। ভারতকে আমরা বারবার বলেছি, আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না, আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না। কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয়, আপনারা যেহেতু ক্ষমতার দেখান, দাপটের উপরে চলতে চান। আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, পারেন নাই। এত বছরেও পাকিস্তানের সাথে এত যুদ্ধ, সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই, কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যেতে পারেন না। বাংলাদেশের উপর ছড়ি ঘোরান। আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য। আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব, তার প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব, আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই দাপটকে আমরা ভেঙে ফেলব। আমরা বাংলাদেশের মানুষকে শুষ্ক মৌসুমে এইভাবে খরায় পরিণত করে আমাদের দেশের মরুকরণকে আজকে যেভাবে ভারত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এইটা বাংলাদেশের জনগণ আর মানবে না। আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যাতে সেই জায়গায় যায়, সেই রকম ভাবে আমাদের রাজনীতি গড়ে তুলতে হবে। আর সেই কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত, কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হতে হলে গণতান্ত্রিক শক্তি লাগে, দেশপ্রেমিক শক্তি লাগে। আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না। আমরা চেষ্টা করছি, জনগণকে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হন, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি গড়ে না উঠে, যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না, নতুন বন্দোবস্তে নিতে পারবো না, যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি, আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে। বন্ধুরা আমার, আজকে অনেকেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন, এমনকি ভারতেরও বিরোধিতা করেন,
কিন্তু আমরা তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই। যখন আমাদের কর্মচারীরা, আমাদের আউটসোর্সিং কর্মচারীরা, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে 3 ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে। আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না, তারা কি শ্রমিক না কর্মচারী, কোন পরিচয়ে কোন আইনের আওতায় আজকে তাদেরকে আনা হয় না। এই অবস্থা চলে, তখন আমরা নীরব থাকতে দেখি। আমরা দেখি যখন গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলনে নামে, তাদের বাঁচার দাবিতে, মজুরির দাবিতে, অধিকারের দাবিতে, ট্রেড ইউনিয়নের দাবিতে, তখন আমরা অনেককে নীরব থাকতে দেখি। যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না, এই যে ধান কাটা হচ্ছে, কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই, কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে। এই কথা আমরা আগে থেকেই বলে আসছি, কারণ আগে থেকেই হয়ে আসছে। অবস্থা কি বদলেছে? এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে কৃষক যখন ঠকে তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না। আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে, ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা উপদেষ্টাদেরও বলি, আপনাদের আন্দোলন ন্যায্য, অন্যদের আন্দোলন অন্যায্য, এই নীতি তো কোনো ভালো কথা না। কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন। আলোচনায় না বসে নানা কায়দা করে, দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের? আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে। এটা তো কোনো একটা পক্ষের সরকার নয়, আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয়। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা। যে সমস্যার সমাধান করতে পারবেন না, দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন। পুরনো সরকার, পুরনো আমলাদের যে ভঙ্গি, পাত্তা দেন না, এইটা কি ধরনের আচরণ? এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা হয়েছে, একজন আন্দোলনকারী ছাত্র, তাকে হত্যা করা হলো। এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে। নানাভাবে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা, ফ্যাসিস্টের সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে মবতন্ত্র কায়েম করতে চাচ্ছে। তারা নারীর উপরে আক্রমণ করে, তারা মাজারে আক্রমণ করে, তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে। এই সব কিছু যে চলছে, আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার একটু শক্তি বেশি, আবার কারো প্রতি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো একটু অপছন্দ থাকলে সেখানে দীর্ঘসূত্রিতা করবেন। এই সমস্ত কিছু আপনাদের আচরণ, এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কাছে আমরা অনুরোধ করব, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3 বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টা একসাথে চলতে হবে।
এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। কাজেই মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। আমাদেরকে অনেক আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশেষত ভারত সরকার, তাদের উগ্র ফ্যাসিস্ট ওই বিজেপি সরকার, তারা যে ধরনের নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যই হচ্ছে আমাদের একটা অস্ত্রশক্তি। আর সেই ঐক্যকে সারা দুনিয়ার কাছে আমাদের হাজির করতে হবে। আপনাদের কোন ভূমিকা যাতে জনগণের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি না করে, সেইটা আপনাদের সর্বাগ্রে বিবেচনায় রাখা দরকার। আর সে কারণে আমরা বলি, আজকে ফারাক্কা দিবসে আহ্বান জানাই, বাংলাদেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা দেখতে চাই। চট্টগ্রাম বন্দর আপনারা বিদেশিদের কাছে দিতে চান, জনগণকে একমত কিনা সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই। কি পদ্ধতিতে এটা দেওয়া হচ্ছে আপনারা সেটা খোলাসা করেন নাই। এইভাবে কাজ করার এখতিয়ার আপনার নাই। আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করা। এই মুহূর্তের কাজ বিচার, সংস্কার এবং নির্বাচন। এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন, সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। তারপরে আমরা ঠিক করতে পারবো আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন, এবং আমরা যেগুলোতে জনগণ একমত হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব। জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, এই রকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। বন্ধুগণ, আবারও এই সমাবেশ থেকে আমরা গত 50 বছর ধরে মৌলানা ভাসানী লং মার্চ আমাদেরকে যে পথ দেখিয়েছে, এই দেশের মানুষের মুক্তি, প্রাণ প্রকৃতির মুক্তি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এই তিনকে এক সূত্রে গঠিত করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণসংহতি আন্দোলন তার এগিয়ে চলাকে আরো সুদৃঢ় করবে এবং আগামী দিনে জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো রকম আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি। সেই লড়াই আমরা চালিয়ে যাব।